মুভির শুরুতেই আমরা সান্তিয়াগোতে থাকা একটা বিশাল জেল দেখতে পাই, যেখানে হাজার হাজার কয়েদি বন্দী হয়ে আছে। সান্তিয়াগোর এই জেল থেকে পালানোর কোনো রেকর্ড নেই বললেই চলে, আর এর আসল কারণ হচ্ছে এই জেলের ওয়ার্ডেন কয়েদিদের জন্য এমন কিছু নিয়ম তৈরি করে রেখেছিল যেগুলো না মানলে তাদের ওপর পশুর মতো অত্যাচার করা হতো। আর যদি কোনো কয়েদি পালানোর পরিকল্পনা করে তবে ওয়ার্ডেন তাকে এমন ভয়ঙ্কর শাস্তি দেয়, পরের বার পালানোর কথা চিন্তা করতেও সে 100 বার ভাববে। কিন্তু ওয়ার্ডেনের এই রাজত্ব আর বেশি দিন চলার ছিল না, কারণ এখন এই জেলে এন্ট্রি হয়েছে লিওন নামের একজন অত্যন্ত চালাক মানুষের। সে যে কোনো বিল্ডিং দেখলেই এক নিমিষেই বুঝে যায় সেটা কত বছরের পুরনো আর সেটা কিভাবে ডিজাইন করা হয়েছে। লিওন জেলে ঢোকার সাথে সাথেই তার মাথায় এখান থেকে পালানোর প্ল্যান শুরু হয়। তবে লিওন কিন্তু একা নয়, তার সাথে আরো 4 জন সঙ্গী আছে যারা এখান থেকে পালাতে চায়। কিছুক্ষণ পর জেলের একজন অফিসার সব কয়েদিদের লাইনে দাঁড় করিয়ে জেলের কঠোর নিয়ম কানুন জানায় এবং পরিষ্কার করে বলে দেয় যদি কেউ নিয়ম ভাঙার চেষ্টা করে তবে তাকে সরাসরি মেরে ফেলা হবে। এরপর কয়েদিদের যার যার ব্লকের কাছে নিয়ে যাওয়া হয়। লিওন দৌড়ে গিয়ে 50 নম্বর সেলটি দখল করার চেষ্টা করে, কিন্তু তার কপাল এতটাই খারাপ ছিল যে সেখানে আগে থেকেই একজন লোক আস্তানা গেড়ে বসে আছে। এটা দেখে লিওন বেশ মন খারাপ করে এবং পাশে থাকা 51 নম্বর সেলে চলে যায়। একটু পরেই লিওনের সঙ্গীরা তার কাছে আসে। এখানে রাফায়েল লিওনকে বলে, তোমার তো 50 নম্বর সেলে থাকার কথা ছিল, তুমি 51তে কি করছো? লিওন তাকে বলে, তোমাদের সেলগুলো গ্রাউন্ড ফ্লোরে ছিল, তাই কাজটা সহজ ছিল, কিন্তু আমারটা ফার্স্ট ফ্লোরে, তাই আমি ওটা দখল করতে পারিনি। তখন তাদের অন্য সঙ্গী জার্মান বলে, এখন আমরা কি করব? রাফায়েল তাকে বলে, চিন্তার কিছু নেই, কাল থেকেই আমরা আমাদের আসল মিশন শুরু করব। এরই মাঝে আমরা একজন কয়েদিকে গিটার নিয়ে আসতে দেখি, যে আসলে লিওনেরই আর একজন সঙ্গী। পরের দিন সে জেলের প্রতিটি ইঞ্চি খুব খতিয়ে দেখছিল, কিন্তু যখনই তার নজর গার্ডদের ওপর পড়ে সে বুঝতে পারে দেয়াল টপকে পালানো প্রায় অসম্ভব। তাই তারা প্ল্যান বি নিয়ে কাজ শুরু করে। সে জেলের ভেতরে হেঁটে হেঁটে পুরো জেলের দৈর্ঘ্য মাপতে শুরু করে। সব মেপে নেওয়ার পর সে তার সঙ্গীদের বলে, আমি মেপে দেখেছি আমরা জেলের মেইন রাস্তা থেকে মাত্র 90 মিটার দূরে আছি, তাই আমরা দেয়াল নয় বরং মাটির নিচে একটা সুড়ঙ্গ বানাবো, যেটা সরাসরি জেলের বাইরের জঙ্গলে গিয়ে শেষ হবে। আর একবার ওই জঙ্গলে পৌঁছাতে পারলে গার্ডরা আমাদের আর কোনোদিন খুঁজে পাবে না। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এত লম্বা সুড়ঙ্গ খুঁড়লে যে হাজার হাজার টন মাটি বের হবে, সেই মাটিগুলো তারা কোথায় লুকাবে? লিওন আর তার সঙ্গীরা যখন মাটি লুকানোর প্ল্যান করছিল, ঠিক তখনই বিগট নামের এক কয়েদির নজর তাদের উপর পড়ে। এই বিগট মূলত ওয়ার্ডেনের হয়ে কাজ করে। জেলের কোনো কয়েদি যদি পালানোর চেষ্টা করে তাহলে সে সোজা ওয়ার্ডেনকে সেই খবর বলে দেয়। সে বেশ কিছুদিন ধরেই লিওনদের ওপর নজর রাখছিল। সে সরাসরি রাফায়েলের কাছে এসে বলে, আমি জানি তোমরা এখান থেকে পালানোর প্ল্যান করছো, তাই আমিও তোমাদের সাথে পালাতে চাই। বিগটের চেহারা দেখে রাফায়েলের কিছুটা সন্দেহ হয়, তাই সে খুব সাবধানে জবাব দেয়, আরে না ভাই, আমরা তো শুধু নিজেদের মতো গল্প করছিলাম। পরের দিন লিওন, জার্মান আর রাফায়েল নিচের একটা সেলে এসে কথা বলছিল। রাফায়েল একটি দেয়াল দেখিয়ে লিওনকে বলে, আমরা এই দেয়াল খুঁড়ে সুড়ঙ্গ বানাবো, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। যদি একবার খননের কাজ শুরু করা হয় তবে সুড়ঙ্গটা তো আর খোলা রাখা যাবে না, কারণ প্রতিদিন সন্ধ্যায় গার্ডরা এসে প্রতিটি সেল চেক করে। যদি একবার তাদের চোখে সুড়ঙ্গ ধরা পড়ে তবে পালানোর সব স্বপ্ন এখানেই শেষ। তখন লিওন বলে, আমরা এই দেয়ালের একটা অংশ এমনভাবে কাটবো যাতে ঠিক ওই মাপেরই একটা নকল ব্লক বা ঢাকনা বানানো যায়। যখনই গার্ডরা আসবে আমরা ওই নকল ব্লকটা দেয়ালে ফিট করে সুড়ঙ্গটা ঢেকে দেব। এবার প্ল্যান তো ঠিক হলো, কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, সুড়ঙ্গ করলে যে প্রচুর মাটি বের হবে, সেই মাটি তারা কোথায় রাখবে? লিওন তার গিটারওয়ালা বন্ধুকে ডেকে আনে। লোকটা তার গিটার থেকে একটা স্ক্রুড্রাইভার বের করে লিওনের হাতে দেয়। লিওন সেটা দিয়ে ছাদের উপর একটা 4 কোণা গর্ত করে। এখন দেয়াল খুঁড়লে তো আওয়াজ হবেই, তাই গার্ডদের বোকা বানাতে সেই লোকটা জোরে জোরে গিটার বাজাতে শুরু করে, যাতে গর্ত খোঁড়ার সেই আওয়াজ গার্ডদের কানে না পৌঁছায়। কিছুক্ষণ চেষ্টার পর ছাদে একটি গর্ত তৈরি হয়। সে যখন ওই গর্ত দিয়ে মাথা বের করে উপরের দিকে তাকায়, দেখে ছাদের উপর একটা বিশাল ফাঁকা জায়গা আছে। এটা দেখে লিওন তো বেশ খুশি, কারণ সেখানে অনায়াসে 80 টনের বেশি মাটি লুকিয়ে রাখা সম্ভব। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল এবং যে কোনো মুহূর্তে গার্ড চলে আসবে, তাই রাফায়েল লিওনকে বলে তাড়াতাড়ি গর্তটা বন্ধ করার জন্য। লিওন তখন রাফায়েলকে কিছু ডিম আনতে বলে, আর সেই ফাঁকে লিওন ছাদের ওই ভাঙা ইটের অংশগুলো গুঁড়ো করে পাউডার বানিয়ে ফেলে। এরপর সেই গুঁড়োর সাথে চুন আর রাফায়েলের আনা ডিমগুলো ভেঙে এক অদ্ভুত মিশ্রণ তৈরি করে। আপনারা কি জানেন, প্রাচীনকালে বড় বড় দালান তৈরিতে এই টেকনিক ব্যবহার করা হতো। যাই হোক, তারা যখন মিশ্রণ বানাচ্ছিল ঠিক তখনই বাইরে থেকে গিটারের সুর বদলে যায়, যা ছিল বিপদের সংকেত, অর্থাৎ গার্ডরা সেলের দিকে আসছে।
তারা কোনো রকমে এই মিক্সার দিয়ে একটা ব্লক বানিয়ে ছাদের গর্তে ফিট করে দেয় এবং নিচ থেকে একটা পোস্টার লাগিয়ে জায়গাটা ঢেকে দেয়। ঠিক তখনই গার্ডরা সেলের ভেতরে ঢুকে পড়ে এবং প্রতিটি কোণা চেক করে, কিন্তু তারা কিছুই পায় না। হঠাৎ এক গার্ডের নজর যায় ছাদের ওই পোস্টারের উপর। এই সিনটা দেখার সময় আমার নিজেরও হার্টবিট বেড়ে গিয়েছিল। সে যখনই হাত বাড়িয়ে ওটা ছিঁড়তে যাবে ঠিক তখনই বাইরে থেকে বড় অফিসার তাকে ডেকে নেয়। দেখা যায় পোস্টারটা না খুলেই গার্ড চলে যায় আর তারা এবারের মতো বেঁচে যায়। দেখতে দেখতে 34 দিন কেটে যায়। তারা জেলের ভেতরেই কাঠের একটা ফাঁকা বক্স বানিয়ে তার ভেতর সাদা সিমেন্ট ভরে একটা শক্ত ব্লক তৈরি করে। এবার শুরু হয় সুড়ঙ্গের কাজ। তারা দেয়ালের নিচের অংশটা তাদের বানানো ওই ব্লকের মাপে কাটতে শুরু করে, কিন্তু তারা যে মাপে কেটেছিল সেখানে তাদের বানানো ব্লকটা ফিট হচ্ছিল না। কোনো উপায় না দেখে ভাঙা ইটের টুকরোগুলো এক জায়গায় জড়ো করে মালপত্র দিয়ে ঢেকে দেয় এবং যে যার মতো কাজে লেগে পড়ে, যাতে মনে হয় তারা জেলের নিয়ম মেনে কাজ করছে। গার্ড এসে চারপাশ দেখে চলে গেলে তারা কাজ শুরু করে। কয়েক ঘন্টার হাড় ভাঙা খাটুনির পর ফাইনালি তারা ব্লকের মাপে পারফেক্ট একটা সুড়ঙ্গর পথ তৈরি করে ফেলে এবং সিমেন্টের ওই ব্লকটা দিয়ে সেটা ঢেকে দেয়। এখন সুড়ঙ্গ থেকে বের হওয়া সব মাটি তারা ব্যাগে ভরে উপরের সেই গোপন ছাদে নিয়ে যায়। মাটিগুলো ওখানে জমা করে ব্লকটা আবার লাগিয়ে সিমেন্ট দিয়ে ঢেকে দেয়। সবশেষে আগের মতো পোস্টার লাগিয়ে দেয় যাতে কেউ বুঝতে না পারে। এভাবে বেশ কয়েকদিন কাজ চলার পর অস্কার নামের এক কয়েদি তাদেরকে সন্দেহ করে। অস্কার দেখছিল যে লিওনরা প্রতিদিন একই নিয়ম মেনে ব্যাগ নিয়ে ওপরে যায়। এভাবে তারা পুরো দিনের একটা পারফেক্ট রুটিন বানিয়ে ফেলে এবং বেশ কয়েকদিন ধরে তাদের এই খোরাখুরির কাজ খুব চালাকির সাথে চলতে থাকে। এখন লিওনদের এই জেলে প্রায় 70 দিন কেটে গেছে। একদিন লিওন যখন সুড়ঙ্গটা মাপছিল সে বুঝতে পারে যে এই 70 দিনের খাটুনির পর তারা মাত্র 5 মিটার গর্ত খুঁড়েছে। এটা দেখে লিওন খুব হতাশ হয়ে পড়ে। সে তার সঙ্গীদের ডেকে বলে আমাদের আরো লোক প্রয়োজন। এদিকে তাদের সঙ্গী জার্মান যখন একদিন ব্যাগে মাটি ভরে উপরে নিয়ে যাচ্ছিল তখনই এক গার্ড তার পথ আটকে দাঁড়ায়। গার্ড জিজ্ঞেস করে এই ব্যাগে কি আছে। জার্মান তখন বেশ ভয় পাচ্ছিল, তারপরেও সাহস করে বলে তেমন কিছু নেই স্যার, শুধু আমার দরকারি কিছু জিনিস আছে। এটা শুনে গার্ড বলে আচ্ছা ঠিক আছে, ব্যাগটা খুলে দেখাও। জার্মান যখন ব্যাগটা খোলে তখন দেখা যায় ভেতরে কিছু সাধারণ জিনিসপত্র রাখা। আসলে জার্মান আগে থেকেই ব্যাগের নিচে মাটি লুকিয়ে রেখে উপরের দিকে সাধারণ জিনিস দিয়ে ঢেকে দিয়েছিল, কিন্তু সেই গার্ড তাকে চেকিং রুমে যাওয়ার নির্দেশ দেয়। তখন জার্মান চালাকি করে নিচে বসে থাকা লিওনের সাথে নিজের মাটি ভর্তি ব্যাগটা বদলে দেয়। চেকিং রুমে গিয়ে গার্ড তন্ন তন্ন করে খুঁজেও সেই ব্যাগের ভেতর সাধারণ জিনিসপত্র ছাড়া আর কিছুই পায়নি। এখন কয়েদিদের এই জেলে 86 দিন কেটে গেছে এবং তাদের ধৈর্যও যেন শেষ হয়ে আসছিল। তাই কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য লিওন আর তার সঙ্গীরা ওপরের ফ্লোরে কিছু কয়েদিকে দেয়ালের ব্লক সরিয়ে মাটির নিচের সুড়ঙ্গটা দেখায়। সুড়ঙ্গ দেখার পর সেই কয়েদিরা রাজি হয়ে যায়, কারণ তারা ভাবে যে যদি 5 জন মিলে 7 মিটার সুড়ঙ্গ খুঁড়তে পারে তবে আমরা সবাই মিলে কাজ করলে কয়েকদিনেই কাজ শেষ হয়ে যাবে। আর এই নতুন কয়েদিদের মধ্যে এমন অনেকেই ছিল যাদের অলরেডি ফাঁসির আদেশ হয়ে গিয়েছিল, তাই তারা বাঁচার জন্য যে কোনো রিস্ক নিতে রাজি ছিল। লিওন এবার সবাইকে তার প্ল্যানটা বুঝিয়ে বলে এখন থেকে আমরা প্রতিদিন 1 ঘন্টার শিফটে কাজ করব। 2 জন থাকবে খোরাখুরির কাজে, 2 জন মাটি উপরে নিয়ে যাবে আর 2 জন গার্ডদের উপর কড়া নজর রাখবে। বাকিরা জেলের সাধারণ কাজগুলো করবে যাতে কারো সন্দেহ না হয়। লিওন আরও একটা নিয়ম করে দেয়, যে কয়েদি সুড়ঙ্গ খুঁড়ে বাইরে বেরিয়ে আসবে তাকে সাথে সাথে গোসল করে কাপড় ধুয়ে ফেলতে হবে, যাতে কোনোভাবেই গার্ডরা তার শরীরের মাটির দাগ দেখতে না পায়। এখন কয়েদিদের এই মিশন একদম ঝড়ের গতিতে চলতে থাকে। তারা দিনে প্রায় 100 কেজি করে মাটি বের করতে শুরু করে। এরই মধ্যে তারা একটা অদ্ভুত কাজ করে বসে। তারা নিচের সেলের ছাদেই একটা গোপন গর্ত করে দিল, যাতে সব মাটি নিচের সেল থেকে সরাসরি উপরের সেলে পাঠানো যায়। এতে ধরা পড়ার ঝুঁকি তো কমলই, সাথে কাজের স্পিডও অনেকটাই বেড়ে গেল। যখনই কোনো কয়েদি সুড়ঙ্গের কাজ করত তারা রেডিওর ভলিউম একদম ফুল করে দিত, যাতে খোরাখুরির শব্দ বাইরে না যায়। আর বাইরে বাকি কয়েদিরা গার্ডদের সামনে এমন ভাব করত যেন সবকিছু একদম পানির মতো পরিষ্কার। কিন্তু গার্ড তো যে কোনো সময় আসতে পারে, তাই তারা জেলের দরজায় নক করে বিপদের সংকেত দিত। সংকেত পাওয়া মাত্রই ভেতরের কয়েদিরা সবকিছু লুকিয়ে ফেলে, যাতে তাদের উপর কারো সন্দেহ না হয়। কিন্তু এরই মাঝে একদিন বিকেলে যখন তারা ফুটবল খেলছিল, অস্কার নামের সেই কয়েদি রাফায়েলের কাছে এসে বলে সে নাকি সব জানে, লিওনরা যে সুড়ঙ্গ খুঁড়ছে সেটা সে ধরে ফেলেছে। তবে সে নালিশ করতে নয়, বরং এই মিশনে সামিল হতে চায়।
লিওনের তার প্রতি মায়া হলে সে তাকে দলে নিয়ে নেয়। তবে লিওনের মাথায় তখন অন্য চিন্তা। সে রাফায়েলকে বলে, সুড়ঙ্গ তো আমরা বানিয়ে ফেলবো, কিন্তু জেল থেকে বের হওয়ার পর আমরা যে 40 জন লোক একসাথে পালাবো, পুলিশ কি আমাদের ছেড়ে দেবে? পুলিশ গাড়ি নিয়ে ধাওয়া করলে আমরা তো ধরা পড়ে যাব। আমাদের বাইরে এমন কাউকে দরকার যে আমাদের জন্য একটা বাস রেডি রাখবে। তখন লিওন রাফায়েলকে বলে তার স্ত্রী পলিনার সাহায্য নিতে। জেলে কয়েদিদের 182 দিন কেটে গেছে এবং সেদিন ছিল ফ্যামিলি ভিজিটিং ডে। রাফায়েল তার স্ত্রী পলিনাকে সব খুলে বলে এবং বাইরে থেকে একটা বাসের ব্যবস্থা করতে বলে। পলিনাও তার স্বামীর জীবনের ঝুঁকি বুঝে এই বিপজ্জনক কাজে রাজি হয়ে যায়। একজন সাধারণ গৃহবধূর জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ ছিল না, কিন্তু স্বামীর মুক্তির জন্য পলিনা নিজের জীবন বাজি রাখতে রাজি হলো। এভাবে 205 দিন হয়ে গেছে। সুড়ঙ্গ এখন অনেক লম্বা। লিওনের গিটারওয়ালা সঙ্গী যখন সুড়ঙ্গের শেষ প্রান্তে কাজ করছিল, ঠিক তখনই দুপুরবেলাতেই গার্ডরা হঠাৎ করে চলে আসে। আজ পর্যন্ত রাতে চেকিং হতো, কিন্তু আজ দুপুরে গার্ডদের দেখে লিওনদের কলিজা শুকিয়ে যায়। লিওন চিৎকার করে সবাইকে সাবধান করে দেয়, কিন্তু ওই যে গিটারওয়ালা, সে সুড়ঙ্গের একদম শেষ মাথায় কাজ করছিল। সে কোনো মতেই বেরোতে পারছিল না। সবাই বুঝতে পারছিল সে বেরোনোর আগেই গার্ডরা সুড়ঙ্গ দেখে ফেলবে। তখন সব কয়েদি একজোট হয়ে গার্ডদের সামনে দাঁড়ায়। গার্ডরা তাদের উপর আক্রমণ করলে তারাও পাল্টা আক্রমণ করে তাদের থামিয়ে দেয়। অবশেষে দেখা যায় গিটারওয়ালা সেই সঙ্গী কোনো মতে বেরিয়ে এসে সিমেন্টের সেই নকল ব্লকটা ফিট করে দিয়েছে। সে যখন দরজা খুলে বাইরে তাকায়, দেখে সেখানে কেউ নেই। আসলে গার্ডদের উপর হামলা করার অপরাধে ওয়ার্ডেন সব কয়েদিদের কাপড় খুলে রোদে দাঁড় করিয়ে দিয়েছিল। ওয়ার্ডেন সবাইকে আদেশ দেয়, এদের সবাইকে সূর্যাস্ত পর্যন্ত উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখো এবং আজকের জন্য এদের সব খাবার বন্ধ। অন্যদিকে জেলের বাইরে রাফায়েলের স্ত্রী পলিনা চুপি চুপি একটা গির্জায় গিয়ে লিওনের বাবার সাথে দেখা করে। সেখানে লিওনের এক পুরনো বন্ধুও ছিল। পলিনা তাদের দুজনকে লিওনের পুরো পালানোর প্ল্যানটা বুঝিয়ে বলে এবং জানায় যে জেল থেকে বেরোনোর পর তাদের জন্য একটা বড় বাসের ব্যবস্থা করতে হবে। লিওনের বন্ধু এক কথায় রাজি হয়ে যায় এবং বলে, বাসের দায়িত্ব আমার, তোমরা শুধু জেল থেকে বের হওয়ার পথ খোঁজো। এদিকে জেলে রাফায়েলের সাথে তার উকিল দেখা করতে আসে। সেখানে ওয়ার্ডেন রাফায়েলকে একটা সিগারেট অফার করে, কিন্তু রাফায়েল সোজাসুজি মানা করে দেয়। তবে রাফায়েল একটা জিনিস খুব মন দিয়ে খেয়াল করে, ওয়ার্ডেন কোন ব্র্যান্ডের সিগারেট খাচ্ছে। এই ছোট একটা ডিটেল যে পরে কত বড় কাজে দেবে সেটা রাফায়েল ছাড়া তখন কেউ জানতো না। জেলে এখন 1 বছরেরও বেশি সময় কেটে গেছে। দিনরাত পশুর মতো খেটে লিওনরা সুড়ঙ্গটাকে জেলের সীমানা পর্যন্ত নিয়ে গেছে। একদিন সুড়ঙ্গের একদম গভীরে কাজ করার সময় এক সঙ্গী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে, কারণ মাটির এত নিচে অক্সিজেনের খুব অভাব ছিল। ভাগ্য ভালো যে রাফায়েল ঠিক পেছনে ছিল। সে কোনো রকমে ওই লোকটাকে টেনে বাইরে বের করে আনে। ওই দিন সবাই বুঝতে পারে অক্সিজেন ছাড়া সুড়ঙ্গ শেষ করা অসম্ভব। তখন রাফায়েল খেয়াল করে জেলে কাজ করা এক কয়েদির কাছে একটা ছোট মোটর আর ফ্যান ছিল। রাফায়েল তাকে অফার দেয়, তুমি যদি আমাদের এই ফ্যানটা দাও তবে আমরা তোমাকে আমাদের দলে নেব। লোকটা রাজি হওয়ার পর তারা ওই মোটরের সাথে প্লাস্টিকের পাইপ লাগিয়ে সুড়ঙ্গের শেষ মাথা পর্যন্ত অক্সিজেন সরবরাহ করে। একদিন ওয়ার্ডেনের কেন জানি মনে হচ্ছিল জেলের ভেতর কিছু একটা গড়বড় হচ্ছে। সে বিগটকে ডেকে আনে। ওয়ার্ডেন বিগটকে একটা সিগারেটের প্যাকেট দিয়ে বলে, আমার মনে হচ্ছে কেউ একজন জেল থেকে পালানোর চেষ্টা করছে, তুই এদের উপর নজর রাখবি। এদিকে সুড়ঙ্গের মাথা জেলের একদম শেষ প্রান্তে সীমানার কাছে চলে এসেছে। রাফায়েল মাটির নিচ থেকে একটা ছোট ছিদ্র করে উপরের দিকে লাল রঙের তরল ঢেলে দেয়, যাতে বাইরে থাকা পলিনা আর লিওনের সঙ্গীরা বুঝতে পারে তারা ঠিক কোন জায়গায় আছে। এদিকে বিগট রাফায়েলের কাছে এসে বলে তাকে যেন দলে নেওয়া হয়, কিন্তু ঠিক তখনই সে বিগটের হাতে ওই একই ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট দেখে ফেলে, যেটা সে ওয়ার্ডেনের কাছে দেখেছিল। রাফায়েল বুঝে যায় এই বিগট আসলে ওয়ার্ডেনের কাছে সব খবর পৌঁছে দেয়। অন্যদিকে বাইরে লিওনের বন্ধু কুকুর নিয়ে দৌড়ানোর অভিনয় করতে করতে জেলের দেয়ালের কাছে আসে এবং সেই লাল রঙের দাগটা দেখে ফেলে। পরের দিন লিওনের বাবা যখন জেলের ভেতর তার সাথে দেখা করতে আসেন, তিনি কানে কানে একটা দুঃসংবাদ দেন, তোমরা লাল দাগটা ফেলেছিলে ঠিকই, কিন্তু তোমরা যেখানে আছো সেখান থেকে পালালে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। নিরাপদ জায়গায় পৌঁছাতে হলে তোমাদের আরো 40 ফুট সুড়ঙ্গ খুঁড়তে হবে। এরপর তারা আবারও যান প্রাণ দিয়ে সুড়ঙ্গ লম্বা করার কাজে লেগে যায়। একদিন হঠাৎ ভূমিকম্পে পুরো জেল কেঁপে ওঠে। লিওন তখন বন্ধুদের সাথে ফুটবল ম্যাচ দেখছিল। গার্ডরা যখন সব কয়েদিদের নিরাপদ খোলা জায়গায় সরিয়ে নিচ্ছিল, লিওন তখন দৌড়ে গিয়ে সুড়ঙ্গে ফেসে থাকা সঙ্গীকে বের করে আনে। কিন্তু এখন বড় চিন্তা, ভূমিকম্পে সুড়ঙ্গটা কি ধসে গেছে? সে আবারও ভেতরে যায় এবং দেখে সুড়ঙ্গ একদম অক্ষত আছে। পালানোর আগে লিওন হুইল চেয়ারে থাকা এক কয়েদির কাছে গিয়ে বলে, আমরা আজ পালিয়ে যাব, তাই আপনি চাইলে আমাদের সাথে পালাতে পারেন,
কিন্তু লোকটা বলে, তোমরা পালিয়ে যাও, আমি তোমাদের সাথে গিয়ে তোমাদের চলার গতি কমাতে চাই না। একদিন সব কয়েদিরা একসাথে বসে টিভি দেখছিল। তখন লিওনের টিমের সবাই একে একে উঠে যেতে শুরু করে। সবাই লিওনের সেই গোপন সেলে গিয়ে জমা হয় এবং সুড়ঙ্গের সেই গভীর অন্ধকারের দিকে নামতে শুরু করে। ওদিকে বিকট টিভি দেখতে দেখতে খেয়াল করে অনেক কয়েদি উধাও। তার সন্দেহ হলে সে সোজা রাফায়েলের সেলের দিকে দৌড় দেয়। মাঝপথে সেই হুইল চেয়ারের লোকটা তাকে আটকানোর চেষ্টা করলে বিগট তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সোজা সেলে ঢুকে সেই সুড়ঙ্গ পথটা দেখে ফেলে। কিন্তু সে খেয়াল করেনি তার সামনে অস্কার নামের একজন কয়েদি দাঁড়িয়ে আছে। বিগট যখন পুলিশকে ডাকতে যাবে ঠিক তখনই অস্কার তাকে আটকানোর চেষ্টা করে। মারামারির এক পর্যায়ে বিগট একটা স্ক্রুড্রাইভার দিয়ে অস্কারের ঘাড়ে আঘাত করে, কিন্তু অস্কার সেই জখম অবস্থায় বিগটকে মারতে মারতে অজ্ঞান করে দেয়। অন্যদিকে সবাই যখন শেষ মাথায় পৌঁছায় দেখে লিওনের সেই পুরনো বন্ধু তাদের জন্য দাঁড়িয়ে আছে। সে একে একে সবাইকে টেনে বাইরে বের করে আনে। বাইরে এসেই সবাই ঝটপট কয়েদিদের ড্রেস বদলে নেয় এবং সামনের ব্রিজে তাদের সেই বাসটা দেখতে পায়। সবাই দৌড়ে বাসে ওঠে, কিন্তু লিওনরা খেয়াল করে অস্কার তখনও আসেনি। জার্মান বলে, অস্কার নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমি তাকে ছাড়া যাব না। সে আবারও সেই সুড়ঙ্গের মুখে ফিরে যায়। ওদিকে বাকি কয়েদিরা যখন টিভি দেখা শেষ করলো ঠিক তখন হুইল চেয়ারের সেই লোকটা সব কয়েদিদেরকে বলে দেয় রাফায়েলের সেলে একটা সুড়ঙ্গ আছে যেখান থেকে তোমরা সবাই পালাতে পারবে। ঠিক তখনই জেলের সাইরেন বেজে ওঠে, চারপাশ লাল আলোতে ভরে যায়। বাসে বসে থাকা লিওনরা বুঝতে পারে আর সময় নেই। জার্মান ফিরে এসে জানায় সে অস্কারকে খুঁজে পায়নি। বাসের ভেতরে পলিনা তখন সবার হাতে একটা করে পার্স তুলে দেয়, যার ভেতর কিছু টাকা আর নকল আইডি কার্ড ছিল। অবশেষে বাধ্য হয়ে অস্কারকে ছাড়াই তারা মোট 50 জন কয়েদি সেই ভয়ঙ্কর জেল থেকে পালিয়ে যেতে সফল হয়। আর এভাবেই একটা সত্য ঘটনার উপর নির্মিত এই মাস্টারপিস মুভিটা শেষ হয়। বন্ধুরা, বাস্তবে এই ঘটনাটি ঘটেছিল 1990 সালে চিলির সান্তিয়াগো জেলে, যা ইতিহাসের অন্যতম বড় জেল ব্রেক হিসেবে পরিচিত। যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সেই সাথে কমেন্ট করে জানিও পরের ভিডিওতে কোন ধরনের মুভির এক্সপ্লেনেশন চাও। তাই বেশি বেশি করে কমেন্ট করতে হবে যাতে আমি বুঝতে পারি কোন ধরনের মুভি তোমাদের পছন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।